বলো তো আরেকবার। তুমি যে সানগ্লাস ইউজ করো তার থেকে বেশি স্মার্ট লাগে। খুবই। হে আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি শান্তা সোয়েব লাইফে। কী খবর সবার? আরেকটা ব্লগ নিয়ে। এটা আমার থার্ড ব্লগ। ইয়েস, এটা আমার থার্ড ব্লগ। সো আজকে আমার দিল্লিতে লাস্ট ডে। সো আজকে আমাদের যেহেতু টাইম নেই, আমরা রাত্রে বের হয়ে গিয়েছি। রাত্রে বলতে সন্ধ্যার পরে বের হয়ে গিয়েছি, যে টুকিটাকি যা শপিং আছে মোটামুটি করে ফেলবো। তো আমরা H&M গিয়ে এলাম। ওখানে বাচ্চাদের খুব ভালো কালেকশন। আমি ফার্স্টে আসলে আমরা খুঁজে পাচ্ছিলাম না H&Mটা কোথায়। H&M মানে আমরা জিজ্ঞাসা করেছি অনেকের কাছে, বাট হয় না যে যখন যেটা দরকার সেটা ফার্স্টে মানে জানা যায় না। আমরা টুকরা 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 করে অনেক কিছু অনেক জায়গা থেকে নিয়ে ফেলেছি বাচ্চাদের, বাট মেনলি এখানের কালেকশনগুলো সব থেকে ভালো ছিল বাচ্চাদের, এবং অনেক অনেক ধরনের উইন্টার কালেকশন বলেন, সামার কালেকশন বলেন, সব ধরনের ছিল। আর এই যে আমার ছেলেকে দেখছেন, ও নিজের শপিং নিজে করছে। তা আমি বললাম যে ঠিক আছে থাক, ওর মতো ও করতে থাক, পরে যাওয়ার সময় রেখে দিব, কারণ ও মানে থামছে না। ও কী কী তুলছে, ওর ব্যাগটা পুরো ফুল করে ফেলেছিল। আর আমার মেয়ে একবার করেছিল, পরে আমি ওকে বোঝালাম, মা এগুলো নিয়ে তুমি যদি এটা করো তাহলে তুমি নিতে পারবে না। যাই হোক, ওখান থেকে আমরা কমপ্লিট করেছি। বাচ্চাদের উইন্টারের কাপড় চোপড় সবচেয়ে বেস্ট হয়েছে। আমি উইন্টারের কাপড় চোপড় বাচ্চাদের নিয়েছি। তারপরে আমরা আবার খুঁজতেছি যে কোথায় যাওয়া যায়, কারণ আমি জানি যে আমাদের রাত 11টার মতো টাইম আছে। দিল্লিতে একটা সুবিধা যে 11টা পর্যন্ত মার্কেট খোলা থাকে, বাংলাদেশের মতো 8টা পর্যন্ত না। সো 11টা পর্যন্ত টাইম আছে। ইমাম বলছে জুতো আরেকবার নিবা কি, আরেকটা জুতো নিবা কিনা। তো আমি বলছি আর পাম্পটি দেওয়ার দরকার নেই, চলো এবার অন্য কিছু যাই, অন্য কিছু করি। যাই হোক, মোটামুটি আমাদের টুকটাক যা কেনাকাটা করা শেষ। তারপর এখানকার চিকেনের অনেক ফেমাস। এটা হলো ওল্ড দিল্লিতে অনেক ফেমাস বলতে আমি নামটা ভুলে গিয়েছি। তখন মনে ছিল আসলে যে ভিডিও দেরি করে ছাড়লে যা হয়, আমি একদম ভুলে গিয়েছি। চিকেনটা এত মজার এবং একদম হালাল চিকেন। মুসলিম যেহেতু ওল্ড দিল্লিতে ওই সাইডটায় ম্যাক্সিমামই সবাই মুসলিম, তো একদম হালাল, কোনো টেনশন করার কিছু না। এখান থেকে আমরা চিকেন নিয়েছি, যে হোটেলে গিয়ে ডাল ভাত অর্ডার দিব আর ডিম ভাজি অর্ডার দিব, এবং সাথেই চিকেনটা দিয়ে খাবো। মানে খুবই মজা ছিল। যাই হোক, রাত শেষ, আমি আর রাত দেখালাম না, বোরিং ডাল ভাত। এখন আমার ফাইনালি সকাল শুরু, কারণ আজকে সকালটা খুব স্পেশাল। আজকে সকাল স্পেশাল কেন বলছি, আগে নাস্তা একটু দেখাই কী কী নাস্তা। ব্রেকফাস্টে এখানে স্যান্ডউইচ ছিল, সতে ভেজিটেবল ছিল, ওইটা খুব ইয়ামি ছিল। আমার মেয়ে এখানে ডোনাট নিয়েছে, পিৎজা স্লাইস নিয়েছে। পিৎজা স্লাইসটা একদম গরম গরম ছিল, খুবই মজা ছিল। সত্যি খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে পিৎজা স্লাইসটা, কেন জানি না, আমার খুব ভালো লেগেছে। নিয়ে খাও, চিৎকার করছো কেন? সো আমি নাস্তা ব্রেকফাস্ট শেষ করে যেটা হয় একদম লাস্টে, আমি ভাবলাম যে আরেকবার একটু দেখি ঠিকঠাক আছে কি না, হিজাব ঠিক আছে কি না। এখন আমরা চেক আউটের পালা। সো ফাইনালি আমার স্বপ্নের জায়গা কাশ্মীরে যাওয়ার সময় চলে এসেছে। মানে যেটার জন্য এত কষ্ট, এত স্বপ্ন। কষ্ট আসলে খুব বেশি না, কিন্তু স্বপ্ন অনেক বছরের স্বপ্ন। মানে যখন থেকে বোঝা শিখেছি, মানে যখন থেকে দেশটা সম্পর্কে জানতে পেরেছি, এবং এত ভিডিও দেখেছি আমি কাশ্মীরের, এত ভিডিও দেখি, এত রিলস দেখি, আর চিন্তা করতাম যে কবে কাশ্মীর যাব, আসলে কি যেতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সুযোগটা করে দিয়েছে সত্যি। আর বাইরে এত বেশি রোদ ছিল। আমি যে ফাইনালি দেখাচ্ছি আমাদের হোটেলটা কোন সাইডে, একদম মেন রোডের সাথে, একদম মানে যেটা একদম দিল্লির মধ্যে একদম গিঞ্জি একটা রোড, আশেপাশে সব দোকানপাট এই রোডের সাথে আর কি। তো মোটামুটি আমরা বের হয়ে গিয়েছি। আমাদের ফ্লাইট হচ্ছে 1টার সময় আমাদের ফ্লাইট। সো আমরা 10টার দিকে বের হয়েছি। আমরা ক্যাব অলরেডি চলে এসেছি এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকে আমাদের ফ্লাইট। আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, দুজনেই টায়ার্ড হয়ে গিয়েছে, কারণ সবার মধ্যে এত বেশি মানে খুশি কাজ করছিল যে আবার ফ্লাইট, আবার আরেকটা নতুন জায়গায়। ওরা তো কাশ্মীর জানে কাশ্মীরে যাব, বাট কীরকম কাশ্মীর এটা সম্পর্কে তাদের তো আইডিয়া নাই। ওরা শুধু এক্সাইটেড যে আবার প্লেনে উঠবো, আবার আরেকটা ফ্লাইট হবে, মানে এই প্লেন দেখবো, এটা ওটা,
এই সেই এইগুলো নিয়ে তারা খুব এক্সাইটেড ছিল। বাট আলটিমেট ফাইনালি আমরা দিল্লিতে এয়ারপোর্টে পৌঁছে গেলাম এবং আমরা এখানে সেম প্রসিডিওর, সব জায়গায় সেম প্রসিডিওর। আমরা লাগেজ টাগেজ সম্পূর্ণ ঠিকঠাক করে নিলাম। ইমাম এখানটায় পাসপোর্টগুলো চেক করছে, সব পাসপোর্টগুলো ঠিক আছে কি না। আর আমাদের বেশি একটা টাইম নাই, এই যে হাতিও আমার সাথে আমি এখানে আসলে বেশি টাইম একদমই ছিল না। তো এখানটা এই জন্য আমরা টাইম ওয়েস্ট করছি না, যে আমি একটু ঘুরে ঘুরে দেখার মতো কিছু, মানে অনেক কিছুই আছে। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড়, আমি টুকটাক আসার সময় একটু দেখিয়েছি। বাট একদম ইন্ডিভিজুয়ালভাবে ঘুরে ঘুরে দেখাতে গেলে আমি সবগুলো ফ্লাইট মিস করে ফেলবো, আর এই আর কি। আর এখানটা আমরা ভেবেছিলাম একটু লাউঞ্জে যাব, কিন্তু লাউঞ্জে যদি যাই তাহলে আমাদের হবে কি যে আমরা আমাদের শ্রীনগর ফ্লাইটের যেই এরিয়াতে, ওইখান থেকে লাউঞ্জটা অনেক দূরে। তো আমরা আসলে যেহেতু আমাদের ফার্স্ট টাইম কাশ্মীরের উদ্দেশ্যে, আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে ভাবলাম লাউঞ্জ টাউঞ্জ বাদ দাও, তো খাওয়া দাওয়া আগে যেখানটায় যেতে বলেছে সেখানটায় যাই, কারণ রিস্ক নেওয়ার দরকার নেই। আমরা কোনোভাবেই কোনো রিস্ককে যেতে চাচ্ছি না। এইদিকে আমার মেয়ে ডল দেখেছে, ডল নিবে, আমার ছেলে চকলেট দেখেছে, চকলেট নিবে। আমি ওকে বোঝাচ্ছি, বাবা এখানে গলা কাটা দাম, এখান থেকে কোনো জিনিস নেওয়া যাবে না, বাইরে থেকে কিনে নিব, বুঝেই না। তারপরেও আমি বুঝিয়ে শুনিয়ে ওদের নিয়ে এসেছি, কারণ আমি নর্মালি বাচ্চাদের সব জেদ মেনে নেই না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমার কাছে, তাই ভাবলাম যে এটি একটু ক্যাপচার করি। সো এই জন্য একটু স্লো করে ক্যাপচার করার ট্রাই করছিলাম। তারপরে ফাইনালি আমরা সেই জায়গাটা পৌঁছে যাই। এখানটা আমি ওয়েট করছি, আমাদের এখান থেকেই আমাদের মেবি 12 নম্বর গেট এরকম থাকে লেখা, 12, 16, 14। তো আমাদের মনে হয় 12 নম্বর গেট ছিল। তো আমরা এখানে ওয়েট করছিলাম। আমার মেয়ে ওই টিউশনে খেলছে, আমার ছেলে ওই যে মনে আছে দিল্লির একটা পিঠার কথা বলেছিলাম, সেই পিঠাটা খাচ্ছে। ফাইনালি আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগোতে। আমার সাজেশন, আপনারা কেউ ইন্ডিগোতে অ্যাটলিস্ট টিকিট কাটবেন না, একদম বাজে এক্সপিরিয়েন্স আমার। কেন বলি, আমাদের 4 জনের ইন্ডিগোতে এয়ার টিকিট লেগেছে 38,000 টাকা। 40 মিনিট লেগেছে শ্রীনগর এয়ারপোর্ট পৌঁছাতে 40 মিনিট লেগেছে। 38,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, একটা পানির বোতল দেয়নি। এত কিপটে ব্যাটারা, আমার মেজাজ এত গরম হয়েছে। আমরা এয়ারপোর্টে কিছু খাই নাই, যে প্লেনে তো স্ন্যাক্স দিবে, আমি বাচ্চাদের জন্য কিছু নেই নাই, একটা পানি পর্যন্ত বাচ্চাদের জন্য নেই নাই। ওরা এমন একটা অবস্থা করেছে। যাই হোক, ইন্ডিগোতে আমি আর কখনোই, ইন ফিউচারে গেলে ইন্ডিগোতে কখনোই আমি আর জার্নি করবো না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কাশ্মীর পৌঁছে গিয়েছি। আর কাশ্মীরে এসে এবার যেটা হয়েছে যে আমার এই যে আগে কাশ্মীরকে দেখাই দিই। কাশ্মীরি এয়ারপোর্টে ট্রেডিশন কাশ্মীরি ড্রেস পরে কাশ্মীর কান্না আর কি, সেই ট্রেডিশন সেই থিম অনুযায়ী আসলে এয়ারপোর্টটা সাজানো। এখানে সবগুলা ছবি আসছে, পিকচার আসতেছে কাশ্মীরের কোন ভিউগুলো সুন্দর, কী দেখার মতো আছে, কী পাওয়া যায় কাশ্মীরের আর মেম্বার্সগুলো, স্কুল কলেজ সব কিছু, পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং আর কি। চলো কোথায় বসেছো তুমি? কোথায়? কেন? আর এইখানটায় আমি দুঃখের কথা শেয়ার করি, আমার ব্যাড এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সতর্ক করে দিচ্ছি। আমার লাগেজটা তারা এখানে দেখছেন, একটা লাগেজ, আমি কিন্তু 2টা লাগেজ নিয়ে এসেছিলাম। আমার একটা লাগেজ রেখে দিয়েছে ব্যাটারা ফালতু। আমার লাগেজের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক ছিল। দিল্লি এয়ারপোর্টে ওরা কিচ্ছু করে নাই, ওরা কিন্তু দিল্লি এয়ারপোর্টে কিন্তু আমার ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক ছিল, ওরা রাখে নাই। বাট কাশ্মীরে এসে ওরা আমার এয়ারপোর্টে, শ্রীনগরে এসে আমারটা এই কাজ করেছে। যাই হোক, খুবই খারাপ লাগছে আর কি বলবো আর। তো কিছু করার নাই, আপনারা যারা পাওয়ার ব্যাঙ্ক জাতীয়, চার্জার জাতীয় জিনিসপত্র বড় লাগেজে নেবেন না, হাতে রাখবেন, হ্যান্ডব্যাগে রাখবেন। আর ফাইনালি কাশ্মীরে পৌঁছে গিয়েছি। সত্যি করে একটা মন থেকে একটা কথা বলি, যখন কাশ্মীরে পা দিলাম, মানে এখানটায় পা দিলাম, এই জায়গাটায় পা দিলাম, তখন মনে হচ্ছিলো যে আমি অন্য একটা জায়গায় এসেছি।
কোনো একটা দেশে না, কোনো একটা জায়গায় না, অন্য একটা বাতাস, অন্য একটা ফিল। এটা যারা কাশ্মীরে এসেছেন, যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন যারা কাশ্মীরে এসেছেন, তারা আমার কথার সাথে একদম এগ্রি করবেন। এত একটা অন্যরকম ফিল হয়, একটা অন্যরকম বাতাস আসে, মানে এটার এক্সপিরিয়েন্স আমি মানে এক্সপ্লেইনই করতে পারবো না। যাই হোক, কাশ্মীরে আসার পরে তো আবারও সেমভাবে সিম নিতে হবে। ইন্ডিয়াতেও ইমাম দিল্লিতে যাওয়ার পরে সিম নিয়েছিল, এখন যেহেতু কাশ্মীরে চলে এসেছে ওই সিম কাজ করবে না, এখন আবার নতুনভাবে সিম নিতে হচ্ছে কাশ্মীরের জন্য। আর যেহেতু আমরা সকালে বাচ্চারা খেয়েছে, আর লাউঞ্জেও আমরা যাইনি, তারপরে ফ্লাইটেও আমাদের কোনো খাবার দেয়নি, তো বাচ্চাদের ক্ষুধা লেগেছে। ইমাম পেমেন্ট করে গেল, তো বললো তোমাদের যা লাগে নাও। তা আমি আপুকে বলছিলাম আপু সব হালাল, তো আপু বলছে আপু কোনো টেনশন করবেন না, কাশ্মীরে 99% মুসলিম, সো আপনি প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জায়গায় হালাল সব কিছু পাবেন। তো আমি খুব রিল্যাক্স হলাম যে আর টেনশন করার কিছু নাই। আর দুজনের মারামারি লেগে গিয়েছে। আমার মেয়ে বার্গার একদম অপছন্দ করে, কিন্তু সে বার্গার খাবে। আলটিমেট রেজাল্ট দেখেন, বার্গারটা আমি খাচ্ছি। আমি জানি বার্গারও খায় না, তারপরও বাচ্চাদের জেদের সাথে তো আসলে পারা যায় না। আর সমুচা নিয়েছিলাম, সমুচা খুব মজা ছিল। ওর বাবা একটু খেলো, জায়ান একটু খেলো। ভালো লাগছে তোমাদের এখানে এসে, কাশ্মীরে এসে? অনেক ভালো লাগছে। অনেক সুন্দর জায়গা কাশ্মীর, না? অনেক সুন্দর। আমরা এখনো ঢুকি নাই কাশ্মীরে, শুধু কাশ্মীরে মাত্র পৌঁছালাম, তারপরে এত সুন্দর ভিউ, তাই না? ওঠো ওঠো ওঠো। কিছু বলার নাই। এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। ইমামও আমাকে সেম কথা বলতেছিল যে শান্তা এটা কী ধরনের ওয়েদার, মানে আমরা আসলে এই ওয়েদার কখনো পাইই নাই। মানে ওয়েদার মানে আমি কিভাবে বলবো ওয়েদারটা কেমন ওয়েদার, মানে অসম্ভব একটা, মানে থাকার না বলি। যাই হোক, আমাদের ড্রাইভার, আমাদের যেহেতু হোটেল বুকিং করা ছিল, সো ড্রাইভারকে পাঠানো হয়েছিল। আমরা একটা আঙ্কেল এসেছিল, ড্রাইভার আঙ্কেল, উনি আমাদের নিয়ে যাচ্ছে কাশ্মীরের উদ্দেশ্যে। আর আমি কাশ্মীরের উদ্দেশ্যে আমার ভিতরের, যেহেতু কাশ্মীর পৌঁছে গিয়েছি, এখন আমরা ফার্স্টে যাব শ্রীনগর ডাল লেকে যাব। আমরা একদিন ডাল লেকে থাকবো, শ্রীনগর ডাল লেকে থাকবো। ডাল লেকের ভিউ দেখেন, শ্রীনগরের ডাল লেকের ভিউটা আপনি একদম পুরোটা পানির উপরে, আপনার সবগুলো আপনার যেই লাউঞ্জগুলো থাকবে, যেই হোটেলগুলো থাকবে, হোটেল রুমগুলো থাকবে, সেগুলো সব এরকম। আর এগুলো কিন্তু শিকারা, এই শিকারাটা করে পার্ক হয়ে হয়ে আপনাকে ওই লাউঞ্জেগুলো মানে আপনাকে যেতে হবে, যে হোটেলগুলো আপনি নিয়েছেন সেই হোটেলগুলোতে যেতে হবে, এবং পানির উপরে আপনাকে থাকতে হবে। আর ফার্স্টে তো খুব ভয়ে ছিলাম। ইমাম বলছিল যে শান্তা আমরা কি সঠিক ডিসিশন নিয়েছি, 2 বাচ্চাকে নিয়ে যাচ্ছি, পানির উপরে থাকতে হবে, রাত্রেও থাকতে হবে। আমি খুব ভয়ে ছিলাম সত্যি। যখন বুকিং দেই, আমরা তো ঢাকা থেকে সব বুকিং দিয়ে গিয়েছি, কারো হেল্প নিইনি, কারো মাধ্যমে যাইনি, আমরা কোনো এজেন্সির মাধ্যমে যাইনি। আমরা নিজেরা হোটেল বের করে চুজ করে গুগলে সার্চ দিয়ে আমরা দেখে তারপরে আসলে গিয়েছি। এখানে কোনো এজেন্সি ছিল না, কোনো কারো মাধ্যমও ছিল না। তো আমাদের ঘাট নাম্বার 9, আমরা ঘাট 9-এ পৌঁছে গিয়েছি। এরকম ঘাট 9, 10, একদম 1 থেকে মেবি 20, 22 পর্যন্ত মেবি ঘাট আছে। এক একটা ঘাটে যার যেই ঘাটে আপনার হোটেল পড়বে সেই ঘাটে উঠবে। তো আমাদের ঘাট 9 ছিল। এখানে সবগুলো শিকারা ওয়েট করছে, যখন যারা আসবে তাদেরকে রিসিভ করবে। তো আমাদের রিসিভ করার জন্য আঙ্কেলটা ওয়েট করছিল। हम लोग साता नहीं जानता। वेट, 2 पीस है ना आपका सामान? 2 पीस? 2 पीस। डूब जाऊंगा ना तो। ओह नहीं मैम, जितना टूरिस्ट आता है क्या, आशो। जितना तू देखो इधर ही टूरिस्ट देखो, देखो स्टार में देखो टूरिस्ट। या हम इस पे होटल जाएंगे। हाँ, ओके। हाउस बोट में जाना, हाउस बोट। बोट होता है ये हाँ। हाउस बोट। हाउस बोट पानी पर पानी के ऊपर है वो। पानी के ऊपर है।
चलो चलो बैठ दीजिए। बैठो बिस्मिल्लाह। चलो बैठो जरा तुम बसो आगे, तुम भारी, बैठो তুমি আগে ওঠো। बैठो বিসমিল্লাহ বলে বসো। बैठो बैठो এখনই তো নো। बैठो नीचे बैठो কত সুন্দর ভিউ জান না, তুমি ঘুমাচ্ছ। জানাকে উঠাই দাও। ওইদিকে বসো, ওইদিকে বসো। হ্যাঁ জানাকে উঠাই দাও। ও জান না, চাচা बैठो बैठो ডু ইউ হ্যাভ লাইফ জ্যাকেট? yes yes ওকে প্লিজ no problem গিভ দ্য লাইফ জ্যাকেট, দে আর নট। no problem don't worry জায়ান আমার কাছে আসো। চাচা ইয়ে খাও। চাচা চাচা, ওর সব ফ্রুটস। আরে তারা তুমি কি পাগল ছাগল নাকি? তুমি দেখছো কি পরিমাণে? আমি তো ফার্স্টে খুব ভয় পেয়ে গিয়েছি, মানে আমার তো এত ভয় লাগছিল, কি বলবো আর, আমার ভাষা নাই, আমি এরকম রাগারাগি করা শুরু করে দিয়েছি। বানা देंगे? ओ তাহলে বানা দিয়েছে। कितने रुपया? कौन सा बनाऊं? 100 वाला है, 200 वाला है। 200 में सारे फ्रूट्स आएंगे और सभी लोग खा सकते हैं। তো ভিউ দেখেন মাশাল্লাহ। আপনি শিকারাতে যাচ্ছেন আপনার হাউস বোর্ডে, যে এটাতে আপনার বুকিং দেয়া, আর এইখানটায় আপনার সাথে সাথে আপনার ফ্রুটস অ্যালাও যাচ্ছে। আপনি যেখানেই যাবেন আপনার সাথে ফ্রুটস থেকে শুরু করে সব কিছু, জুয়েলারি, শাড়ি, ফাস্টফুড, চা, কফি, আইসক্রিম, সবাই পিছে পিছে আসবে। আপনাকে বোর্ড থেকে কোথাও নামতে হবে না। শুধু স্বপ্নে দেখতাম, শুধু টিভিতে দেখতাম, শুধু মুভিতে দেখতাম, ব্লগে দেখতাম, আজকে ফাইনালি আর সেই স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ। আর কত যে আল্লাহর শুকরিয়া করব, যেটা সে আল্লাহর শুকরিয়া করে শেষ করা যাবে না। যাই হোক, আমরা হান্ড্রেডের জন্য 100 টাকার যেটা একটা প্লেট সেটা নিচ্ছি, যে হোটেলে গিয়ে আবার তো হালকা পাতলা খেতে হবে। সো পরে আমরা আবার খাবো। সো আমাদের জন্য একটা বানাচ্ছে, সবগুলো ফল দিয়ে মিক্সড করে একটা চাট মশলা দিয়ে দিবে আর কি। সো কী যে শান্তি লাগছে, আমি কী বলবো, আপনারাই বলেন কেমন লাগছে। আর এদিকে আমার ছেলে বারবার বলতেছে আঙ্কেল এটা দেন ওইটা দেন, আঙ্কেল তো কিছুই বুঝতেছে না ওর ভাষা। আর আমি হয় কি যে হিন্দি তো একদমই সম্পূর্ণই বুঝি, বাট আমাদের তো বললে আমরা তো মানে সবসময় বলি না। তো আমি যখন বলি তখন আমি বুঝি যে আমি ভুল বলছি, ভুলভাবে বলছি, বাট হয় কি যে আমার মুখে আটকে যায়, এই হচ্ছে প্রবলেম। এখন যাই হোক, মানে বাট ওরা বুঝে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের টোন দেখে বুঝতে পারে যে আমরা হিন্দিটা যেভাবে বলি, আমি ইমাম যেভাবে বলছিলাম ওরা বুঝতে পারে। তখন জিজ্ঞাসা করে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? তখন আমরা বলি ইয়েস। সো দেখেন ভিউ দেখেন আর চাট, আর কিছু লাগে লাইফে, আর কিছু লাগে মানে আমার মনে হয় না যে আর কিছু লাগে। ভিউ, আমি মেয়েকে বলছি তুমি জান্নাকে উঠাও, নাহলে ও ভিউটা মিস করে ফেলবে। তারপর বাবা জান্নাকে উঠালো, ভিউ আর সাথে এইটা। আর এই যে আমাদের হচ্ছে আর একটু হাউস বোট পেতে একটু সময় লাগবে। এখানে সবগুলো হাউস বোট, যে হাউস বোট চুজ করতে পারবে, খালি পাবে সে সেটা নেবে, যার যেটা পছন্দ। তো যেহেতু আমাদের ফার্স্ট টাইম, এবং গুগলে না সবগুলো হাউস বোট এসেছিল না, এটা সত্যি। তো আমরা এখানে এসে আরও অনেক ভালো ভালো হাউস বোট দেখেছি। তো এখন তো কিছু করার নেই, আমাদের হাউস বোটটাও সুন্দর, খারাপ না, কিন্তু আরও ভালো ভালো হাউস বোটও আছে, সেটা বলছি আমি। এগুলো সব হাউস বোট, মানে হোটেল টাইপ আর কি, কিন্তু পানির উপরের জন্য ওকে হাউস বোট বলে আর কি, হোটেল বলে না। এগুলো সব হাউস বোট, এগুলো সবগুলো মোটামুটি ফুল। আর এই হাউস বোটটা আমাদের, এই হাউস বোটের নাম ছিল কি জানো বম্বে হাউস বোট ছিল এই হাউস বোটটার নাম। আর এই যে আমাদের রিসিভ করার জন্য চলে এসেছে এই মহিলা, যেটা উনি রান্না করেন। আর এই ভাইয়াটার হাউস বোট, আসলে বেসিক্যালি ভাইয়াটার হাউস বোট। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগ দেখান আমন্ত্রণ।